সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা। আজকের আলোচনার বিষয় নির্বাচনের আগে কি কি ঘটতে পারে। নির্বাচনের আগে কি কি ঘটতে পারে, আসলে নির্বাচনের আগে কি ঘটে? নির্বাচনের ঘোষণা হয়, আরও অনেক কিছু হয়। সেই বিষয়ে এবং বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরু করছিলাম নির্বাচনের আগে কি কি ঘটতে পারে। এখন যা ঘটছে তাও তো নির্বাচনের আগেই ঘটছে। আলোচ্য বিষয় সম্ভবত নির্বাচন ঘনিয়ে আসলে কি কি হবে। আর নির্বাচনের ঘনিয়ে আসার সময়টাও এখন থেকে যদি জুন ধরি তাহলে 1 বছরের বেশি, 1 মাস। আর যদি ডিসেম্বর ধরি তাহলে 7 মাস, 7 মাস 13 মাস। এখন মাননীয় প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন, সেখানে তিনি একটি বক্তৃতায় বলেছেন বাংলাদেশের নির্বাচন জুনের মধ্যেই হবে, আগামী 26-এর। শুধু একটি দল এর আগে ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে। দুটি রাজনৈতিক দলের একদম শীর্ষ 2 জন মানুষ আমার সাথে আছে। আপনাদের কাছ থেকে মূলত এই নির্বাচন বিষয়ে কার কাছে শুরু করবো? মিজানুর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই। এখনকার প্রেক্ষাপট, এখনকার পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কেন হচ্ছে না বা নির্বাচন কেন পেছাবে, নির্বাচন কেন তাড়াতাড়ি হতে হবে? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার খুবই আপন শ্রদ্ধাভাজন নুরুল হক নূর ভাই, যিনি রাজপথে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমাদের জাতীয় নেতায় পরিণত হয়েছেন। এবং চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দেখেন, 5ই আগস্টে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল এবং দেশের আপামর জনগণের সমর্থন নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তো এই সরকারের কাছে আমাদের একটা ডিমান্ড ছিল যে এই গত 15 বছর ধরে দেশে যে অপশাসন চলেছে এবং আমাদের যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ছিল, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, এমনকি বিচার ব্যবস্থা, এগুলোর মধ্যে একটা জন আকাঙ্ক্ষাও তৈরি হয়েছিল সংস্কারের। এবং সরকারও বলেছিল যে আমরা সংস্কার করে তারপরে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে যাবে। তা আসলে সারা পৃথিবীতেই একটি নির্বাচিত সরকারের কাছে দেশটা নিরাপদ এবং নির্বাচিত সরকারের সঙ্গেই বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সুসম্পর্ক গড়ে ওঠে। তো এখন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে নির্বাচন এবং সংস্কারের কথা বললেন, একথা সত্য, একটা জন আকাঙ্ক্ষাও তৈরি হলো সংস্কারের বিষয়ে। এবং আমরাও এই সরকারের সঙ্গে দেখা করলাম বা সরকার আমাদের কাছ থেকেও মতামতগুলো চাইলো, ক্রিয়াশীল রাজনৈতিক দল। আমরা কিন্তু সেখানে সরকারকে সহযোগিতা করার কথা বললাম। কিন্তু সরকার কয়েকটি সংস্কার কমিশন করলেন, আমাদের কাছে প্রস্তাব দিলেন এবং আমরা আমাদের গণফোরামের পক্ষ থেকে এই 10 তারিখে, এই মাসে আমরা ঐক্যমত্য কমিশনকে দেখা করেছি এবং আমরা বলেছি প্রশ্ন আকারে যেভাবে আমাদের কাছে দেওয়া হয়েছে এগুলো অস্বচ্ছ এবং বিভ্রান্তিকর। তো যাই হোক, আমরা আমাদের মতামতগুলো দিয়েছি এবং আমরা একটা কথা বলেছি যে সরকার যেহেতু বলছে যে তারা একটা নির্বাচন দেবেন এবং দেশের মানুষ এটা চায়, কিন্তু সরকার এই নির্বাচন করার জন্যে এই প্রতিষ্ঠানগুলো যেটা নির্বাচনের সাথে সম্পৃক্ত সেগুলো সংস্কার দৃশ্যমান দেখতে চায়। যেমন নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন। আপনি জানেন যে গত 3টা নির্বাচন কারা করেছিল? নির্বাচন কমিশন শুধুমাত্র ডিক্লেয়ার দিয়েছে, কাজটা মাঠে করেছে ডিসি, এসপি, ওসি এবং ইওনো বা ম্যাজিস্ট্রেট যারা ছিল জেলা পর্যায়ে, তারা এটা করেছে। তো এখন ওই জায়গাগুলো আমরা সংস্কারের কথা বলেছি, আমরা মতামতও দিয়েছি, কিন্তু সরকার সেটার জায়গায় দৃশ্যমান কিছু দেখাতে পারছে না। এটা হচ্ছে আমাদের একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে দীর্ঘ 9 মাস চলে গেল, এখন সরকার নির্বাচন দেবে, সম্প্রতিকালে আমরা লক্ষ্য করলাম যে প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে নির্বাচন দেওয়ার মতো বর্তমান সক্ষমতা নাই। এটা পরিষ্কার। তো কেন নাই?
যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে জনপ্রশাসন তিনি ঢেলে সাজাতে পারেন নাই। তো এখন সংস্কারের মূল বিষয়টা কি? যদি 5 বছর পর পর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সংবিধানে যেমন বলা আছে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, তো জনগণ যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের সুযোগ পায়, স্বাধীনভাবে সে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলেই দেশে কিন্তু সংস্কার হবে। কারণ একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে 5 বছর পরে যখন সে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং তার দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে, তখন কিন্তু সে রাষ্ট্রকে নিজের প্রতিষ্ঠান, পারিবারিক প্রতিষ্ঠান করার সুযোগ পাবে না। এই জায়গায় মূল বিষয়টা আমরা আমাদের দল থেকে যেটা মনে করছি যে সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু সংস্কারটা দৃশ্যমান হচ্ছে না। এবং কি সংস্কার করতে চায় এবং কিভাবে কতদিনের মধ্যে নির্বাচন করতে চায় সরকার, সেই ধরনের কোনো রোড ম্যাপ কিংবা সরকারের যে পরিকল্পনা সেটাও জনগণের কাছে দৃশ্যমান না। আসবো আপনার কাছে। নুরুল হক নূর, অনেকগুলো কথা বললেন, সরকারের রোড ম্যাপটা পরিষ্কার না। ইতিমধ্যে আমরা জেনেছি যে মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগের একটা ডিজায়ার ছিল, এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে দেখা করেছেন, রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন, তারা দেখা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, আপনিও ছিলেন। সেখানে কি আলোচনা হয়েছে, মানে কেন তার পদত্যাগের বিষয়ে সামনে আসলো, আর এবং তিনি রাজনৈতিক দলগুলোকে আসলে কি বার্তা দিলেন বা আপনাদের কাছ থেকে কি নিলেন? এইটা আসলে প্রকৃত অর্থে তিনি পদত্যাগ করতে চেয়েছেন কিনা এই বিষয়টির সত্যতা উদ্ঘাটন করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই। যে জিজ্ঞেস করেছিলেন নাকি আমরা জিজ্ঞেস করেছিলাম, ওইভাবে তার কাছ থেকে উত্তরটা পাই নাই, নাকি এখানে আসলে এই আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা একটা দল গঠন করেছেন তারা সুবিধা নেওয়ার জন্য এই ট্রাম্প কার্ডটাকে ব্যবহার করেছেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে এই গত কয়েকদিন ধরে 2-3টা বিষয়কে কেন্দ্র করে রাজনীতির মাঠ একটু উত্তপ্ত হয়েছে বলা চলে এবং কিছুটা আন্দোলনমুখী হয়েছে। একটা ছিল যে নির্বাচনের সুনির্দিষ্ট একটা রোডম্যাপ ঘোষণা করা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবি। দ্বিতীয়ত ঢাকা উত্তরের আপনার দক্ষিণের আপনার মেয়র পদে আদালতের রায়, ইশরাককে বসার আদালতের রায় দেওয়ার পরে সেখানে যখন স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তার ব্যক্তিগত আগ্রহের কারণে ওখানে বসতে দিতে তিনি অসহযোগিতা করছিলেন, সেটি নিয়ে ইশরাকের সমর্থকরা ঢাকায় আন্দোলন করেছে। 5 দিনব্যাপী কাকরাইলে ওই দিক এখন অচল হয়ে গেছে। 8 দিন ছিল, রাইট, 8 দিন। দ্বিতীয়ত উত্তরের প্রশাসক হিসেবে যাকে অ্যাপয়েন্টেড করেছে জনাব মোহাম্মদ এজাজ, হিজবুত তাহরিরের তিনি নেতা এবং অর্থ পৃষ্ঠপোষক হওয়ায় এবং বিশেষ করে তিনিও আপনার গাবতলীতে সর্বোচ্চ দরদাতা হয়েও 20,65,00,000 টাকা সেই প্রতিষ্ঠানকে আপনার হাটের ইজারা দেন, বরঞ্চ তার পছন্দের লোককে দিয়ে তিনি খাস কালেকশন করেন। সেখানে কিন্তু আপনাকে অভিযোগ করেছে যে আপনাকে তারা, আপনি যেই ইজারা চেয়েছিলেন বা ঠিকা চেয়েছিলেন আপনি পাননি বলে আপনি তাদের বিরুদ্ধে। এটা একেবারেই বিভ্রান্তিকর। কারণ ওই গাবতলীর যে হানিফ এন্টারপ্রাইজ 20,65,00,000 টাকা সর্বোচ্চ দরদা, তারপরেও তাদেরকে সেখানে আপনার তাদেরকে বুঝিয়ে দেয় নাই, কারণ তার লোকদের দ্বারা তিনি সেখানে কালেকশন করতে চেয়েছেন। এছাড়া আরও এই সিটি কর্পোরেশনের সমস্ত কার্যক্রমে তিনি এনসিপির যে নতুন দলটা হয়েছে এই ছাত্রদেরকেই বিভিন্ন জায়গায় তিনি ভাগ করে কার্যক্রম এক প্রকার দিচ্ছেন। এই দুর্নীতির অভিযোগ এবং হিজবুত তাহরিরের এই অভিযোগে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তো এই সিটি কর্পোরেশনের দুই দিকের একটা আন্দোলন এবং সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবিতে একটা আন্দোলন, এই ইস্যুগুলোকে কেন্দ্র করে বলা চলে বেশ কিছুটা উত্তপ্ত হয়েছে। এবং বিশেষ করে এখানে আরও আলোচনা আছে যে এই উত্তরের প্রশাসক সহ এনসিপির যে তারা যে দল গঠন করেছে, আমাদের ছাত্র নেতৃবৃন্দ 2 উপদেষ্টার পদত্যাগ, যেটা বিএনপিও কিন্তু বলেছে আরও একজন উপদেষ্টাকে যুক্ত করেছে জনাব খলিল সাহেব। তো এখন এই পদত্যাগের এই বিষয়গুলোতে এই ছাত্র নেতৃবৃন্দরা চাপে পড়েছে। তারা বলছে যেহেতু তাদের সাথে স্বাভাবিকভাবে স্যারের একটা সম্পর্ক আছে, তো এখন ওই স্যারের বিষয়টাকে সামনে এনে যে আপনারা এইভাবে চাপাচাপি করলে, পদত্যাগ আন্দোলন করলে স্যার পদত্যাগ করবে। এখন অনেকে বলছে এইখানের এই আপনার আসলে সিনারিওটা ক্রিয়েট করার জন্য তারা এটা করছে কিনা এটাও আমরা জানি না। কারণ স্যার পদত্যাগ করবেন এটি কিন্তু গণমাধ্যম, সেটা বিবিসি কিংবা রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, তারা কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদকে কোট করে বা নাহিদকে উদ্ধৃত করে কিন্তু এই সংবাদটি পরিবেশন করেছে। এখানে তার যে প্রেসের লোক, তার যে উপদেষ্টা পরিষদ, তাদের কারো কিন্তু আমরা এটা শুনি নাই। তো আমরা যখন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টার সাথে মিটিংয়ে আমরা গিয়েছি, সেটা প্রকৃত অর্থে সরকারের পক্ষ থেকে ডেকেছে স্বপ্রণোদিত হয়ে এই জটিল পরিস্থিতির বিষয়টা এমনও না।
সব রাজনৈতিক দলই এই পরিস্থিতিতে আসলে কি, সে কি নিজে পদত্যাগ করতে চেয়েছে, বা এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, বা ইলেকশনের কথা বললে তারা সেটা এড়িয়ে যাচ্ছেন কেন, এই পরিস্থিতি নিয়ে সব রাজনৈতিক দলগুলোই মূলত চিঠি দিয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে এই বিষয় নিয়ে তারা কথা বলতে চায়। বিএনপি, জামাত, আমরা, অন্যান্য দল এই চিঠির প্রেক্ষাপটে হচ্ছে তাদেরকে ডেকেছিলেন। ধরেন চিঠি দিয়েছে হয়তো 5-7টা দল, এখন তারা চিন্তা করেছে হয়তো 5-7টা দল দেখা করলে তো বাকিরাও দেখা করতে চাবে। ওই ক্যাটাগরিতে দেখলাম যে অনেক দলকে রাজনৈতিক, আমার সাথে যিনি গণফোরামের নেতা আছেন তিনি কিন্তু এই আহ্বানে পাননি। তারাও আচ্ছা, তারা যায়নি, তাদেরকে আহ্বান করা হয়নি। রাইট। আচ্ছা, ওই অনেকে চিঠি দিয়েছে তারা, বা ওই ক্রাইটেরিয়াতে কিছু করা হয়েছে, কিছু করা হয়নি। সেইখানে আমি পরিষ্কারভাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা মোটা দাগে 3টা আলাপ করেছি। যে 1 নম্বর হচ্ছে যে যেহেতু এই ছাত্র নেতৃবৃন্দ যারা উপদেষ্টা পরিষদ আছে তারা একটা দল গঠন করেছে, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এই ছাত্র উপদেষ্টাদের এখন পদত্যাগ করা দরকার। 2 নম্বরে হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্টও রাষ্ট্র সুন্দরভাবে চালাতে হলে মিলিটারি, সামরিক, বেসামরিক প্রশাসনের সাথে তার একটা বোঝাপড়া, একটা সম্পর্ক দরকার। কিন্তু এই সরকারের কার্যক্রমে প্রশাসন, বিশেষ করে সামরিক বাহিনীর সাথে তার একটা দূরত্ব, সেটা নানানভাবে বোঝা যাচ্ছে। আমরা বলছি এইটা কাটিয়ে ওঠা দরকার। রাজনৈতিক দল যেটা এই সরকারকে, সে বিষয়ে তারা কিছু বলেছেন মাননীয় প্রধান সেটাই বলে আমি 3টা বলি, তারপর আমি বলি যে আর যে রাজনৈতিক দলগুলোর সাথে যে সরকারের দূরত্ব, রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে, প্রশাসনের সাথে দূরত্ব তৈরি করে তো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। এই দুটো বিষয়। আরেকটা বিষয় আমরা বলেছি, যেহেতু ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, এই আপনার জুন, এটা 6 মাস, এর মধ্যে রোজার ঈদ, কোরবানির ঈদ, একটা অস্পষ্টতা তৈরি হয়েছে। আপনি একটা সুনির্দিষ্ট মাস আপনি ঘোষণা করেন, তো এগুলো আমরা বলেছি তার প্রেক্ষাপটে টু দ্য পয়েন্টে হয়তো তার কাছ থেকে উত্তরটা পাইনি। তবে যতটুকু পেয়েছি সেটা তিনি ওই ডিসেম্বরের বিজয় দিবসের ভাষণে আপনার সেই সময় যেটা বলেছিলেন, বা আরও আগে যেটা বলেছিলেন, যে তিনি জুনের মধ্যেই ইলেকশন করতে চান, ওইটাই বলেছেন। এই বিতর্কিত উপদেষ্টা বা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ, প্রশাসকের পদত্যাগ, এই বিষয়ে তিনি সুস্পষ্ট কিছু বলেননি। তিনি শুনেছেন যে না, এই মাথা নেড়েছেন যে না, বিষয়গুলো হয়তো গুরুত্বপূর্ণ। আর অন্যান্য বিষয়গুলোতে এরকমই, যেই কারণে কিন্তু বিএনপি পরের দিন সংবাদ সম্মেলন করে তারা হতাশা ব্যক্ত করেছে যে প্রধান উপদেষ্টার সাথে তারা কিংবা এতগুলো রাজনৈতিক দল মিটিং করলো, যার মূল কনসার্ন ছিল যে সংস্কার এবং নির্বাচন একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, যেই সংস্কারকে আপনার নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, সেই সংস্কার অনেকখানি চূড়ান্ত, কাজেই ইমপ্লিমেন্ট করেন আর নির্বাচনে একটা রোডম্যাপ দেন। কারণ নির্বাচন একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া বিদেশি বিনিয়োগ, দেশীয় বিনিয়োগ কিংবা দেশে স্থিতিশীলতা, প্রশাসনিক শৃঙ্খলা এটা আসবে না। সেই জন্য যখন এটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেছেন, সেখানে নির্বাচন নিয়ে কিন্তু ওইভাবে নতুন করে বক্তব্য আপনার কাছে আসবে। ডক্টর মিজানুর রহমান, নির্বাচন যদি জুনে হয় তাহলে অসুবিধা কি, আর যদি নির্বাচন ডিসেম্বর জানুয়ারিতে তাহলে সুবিধা কি? দেখেন, আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল, বিশেষ করে আমরা নির্বাচনমুখী, আমি যদি আমাদের দল গণফোরামের কথা বলি, 1993 সালে আমাদের এই দল প্রতিষ্ঠা হয়। এবং আপনি জানেন যে আমাদের এই দল যখন প্রতিষ্ঠা হয় 3 দিন ব্যাপী জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে, এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আজকের যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং তিনি সেখানে একটা লিখিত বক্তব্য দিয়েছিলেন, আমার স্বপ্নের দল। এটা কিন্তু ডক্টর ইউনুস প্রধান অতিথি হিসেবে আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বলেছিলেন, প্রতিষ্ঠার দিনে। তা আমি কথাটা এই জন্য বলছি যে আমরা ওই সময় থেকে আমরা বিশেষ করে 2টা বিতর্কিত নির্বাচন, বা এই বিগত সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে 18 ছাড়া কোনো নির্বাচনে, মানে সবগুলো নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আমাকে অনেক বন্ধুরা প্রশ্ন করে যে আপনারা যে নির্বাচন চাচ্ছেন, আপনাদের দল কয়টা আসন পাবে? 2018 সালে আপনারা জানেন যে বিএনপি 6টা আসন পেয়েছিল ঐক্য ফ্রন্টের নির্বাচনে, গণফোরামও 2টা আসন পেয়েছিল। তা আমি তাদেরকে একটা কথা বলি যে আমরা 96-তে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, 2001-এ ইলেকশন করেছিলাম, 18-তে করেছিলাম। তো আমরা সেখানে কি আসন পেলাম সেটা বিষয় না। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে নির্বাচন করা এবং নির্বাচনে অংশগ্রহণ করা সেটা আমার অধিকার। তো এই জায়গায় গত সরকারের সময় আমরা এটা বঞ্চিত হয়েছি। কথা যদি বলি যে গত 54 বছরে কয়েকটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যতীত কোনো নির্বাচনই দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি এবং জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। এখন এই যে সংস্কার বলেন বা আপনি যাই কিছু বলেন না কেন, মূল বিষয়টা হলো নির্বাচন।
তো এখন সেই নির্বাচনে সরকার দিতে চাচ্ছে, আমরা কিন্তু অপেক্ষা করছি। আজকে প্রশ্ন যেটা উত্থাপিত হচ্ছে যে সরকার কখন নির্বাচন দেবে, কিভাবে দেবে। এখন উনি বলছেন যে আমি প্রথম সেনাপ্রধান বললেন যে 18 মাসের মধ্যে বা এত মাসের মধ্যে নির্বাচন, সেই হিসাবে ডিসেম্বর আসে। আপনি দেখেন কয়েকদিন আগে সেনাপ্রধান বললেন যে আমরা জানুয়ারিতে নতুন নির্বাচিত সরকার দেখতে চাই, এটা সেনাপ্রধান বললেন। কারণ এই সরকারকে তো মাঠ পর্যায়ে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করছে। আপনি দেখেন আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী তো ব্যর্থ, সেই জায়গায় সেনাবাহিনী মাঠে আছে এবং তারা কতদিন মাঠে থাকবে এই ধরনের প্রেক্ষাপটে তারা এটা বলছে। আবার সরকার বলছে যে আমি ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন দেব 26-এ। এখন এই যে জুন, তো এই যে এই বছরের জুন, এখন দেখেন বর্ষাকাল, একটি নির্বাচন করার মতো, সারা দেশে ঘোরার মতো বর্ষাকালে বাংলাদেশে তো ওই প্রেক্ষাপট নাই। তাহলে আমরা যেটা বারবার বলছি যে আপনি নির্বাচন দেওয়ার জন্য, যেহেতু নির্বাচন তো আপনাকে দিতে হবে, তাহলে বলেন যে আমার রোডম্যাপটা হলো এই মাসের মধ্যে আমরা এইভাবে নির্বাচন দেব, এবং নির্বাচনের আগে যেই নির্বাচন কমিশন সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তার জন্য আমরা এই সংস্কার করব। এর জন্য তো আপনাকে মাসের পর মাস সময় দেওয়ার দরকার নেই। যেমন একটা কথা বলি, এই সরকার কিন্তু বিদ্যমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছে এবং এই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। ফলে এই সংবিধান অনুযায়ী একটি মানে সংসদ ছাড়া সংবিধান কিন্তু সংশোধন করার কোনো সুযোগ নেই। এখন দলগুলোর কাছে মতামত চাচ্ছেন, আমরা মতামত দিচ্ছি, ভালো কথা। এখন যেহেতু নির্বাচিত সরকার ছাড়া সংবিধানের সংশোধন করা হাত দেওয়ার সুযোগ নেই, তাহলে অধ্যাদেশ করে অন্যান্য যেগুলো আছে, যেমন পুলিশ বাহিনীর বলেন, জনপ্রশাসন বলেন, তারপরে আপনি দুদক বলেন, নির্বাচন কমিশন, এর জন্য তো আপনাকে 8, 9, 10 মাস দরকার নেই। এরপরে আমরা যারা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করেছি সেগুলোও কিন্তু সরকার সামনে আনছে না। আর একটা কথা যদি বলি, এই সরকারের মধ্যে আমরা সমন্বয়হীনতা দেখছি এবং দক্ষতার অভাব দেখছি। তো ফলে কি হচ্ছে, জন আকাঙ্ক্ষা যেটা এই সরকারের প্রতি ছিল, আস্তে আস্তে মানুষ কিন্তু সেখানে সেই আকাঙ্ক্ষা বা সেই আস্থাটাই সরকারের প্রতি রাখতে পারছে না। এবং ক্রিয়াশীল রাজনৈতিক দল হিসাবে আমরাও সরকারের এই সমস্ত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা এবং তাদের দক্ষতার অভাব, পাশাপাশি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম দুর্নীতির জন্যে, হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিল, ব্যাংকগুলো খালি করলো, পত্রিকায় অনুসন্ধানী রিপোর্ট আসলো, কিন্তু শেখ হাসিনা এগুলোকে পাত্তাই দেয়নি। আজকে যদি এই সরকার ক্ষমতায় আসার পরে এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যদি আপনি দেখেন যে আমাদের ছাত্ররা যারা আন্দোলন করেছে, এবং আমার নুরুল হক নূর ভাই এখানে আছেন, যিনি আন্দোলন করেছিলেন 18-তে, এবং আন্দোলন করার পরে তিনি কিন্তু মানে রাষ্ট্রের কোনো জায়গায় শেখ হাসিনা তো তার অনেক সুবিধা দিতে পারত। আমার যদি ভুল না হয়, উনি ভিপি হওয়ার পরে প্রধানমন্ত্রী ডেকেছিলেন, উনি গিয়েছিলেন এবং তাকে মায়ের সাথেও তুলনা করে উনি কথা বলেছিলেন। কিন্তু যাই হোক না কেন, উনি কিন্তু শেখ হাসিনার থেকে কোনো সুযোগ নেয় নাই, এবং না নেওয়ার কারণে যে ছাত্রলীগেরা তার বক্তব্যের কারণে প্রধানমন্ত্রীর ওখানে করতালি দিয়েছিল, কিন্তু শেখ হাসিনার সুযোগ সুবিধা নেয়নি কিংবা তার আনুগত্য পোষণ না করার কারণে বারবার কিন্তু ওই ছাত্রলীগের ওই নেতৃত্বই তাকে শারীরিকভাবে আঘাত করেছে, মৃত্যুর দ্বার প্রান্তে তাকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু আজকের এই ছাত্ররা আমরা কি দেখছি, যে তারা রাজনৈতিক দল করবে, এটা তাদের অধিকার, আপত্তি নাই। কিন্তু আপনি যদি দেখেন এই ছাত্রত্ব নিয়েই তারা বিভিন্ন মন্ত্রণালয়ে গেলে এক একটা মন্ত্রণালয়ে তারা উপদেষ্টাদের পাশে নীতি নির্ধারকের ভূমিকা পালন করছেন, এবং দুঃখজনক হলো তাদের এখানে কয়েক হাজার কোটি টাকার লুটপাট বা দুর্নীতির অভিযোগও চলে আসলো সামনে। এখন সেগুলো নিয়ে সরকার কিন্তু কিছু বলছে না। সেই জন্যে আমরা তো সরকারের প্রতি আস্থা রাখতে পারছি না। আর একটা কথা বলে শেষ করি, যে সরকারের মধ্যে একটা অদৃশ্য সরকার আমরা দেখছি। যেমন অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে আমরা এইভাবে এতদিনের মধ্যে নির্বাচন দেব, জুনের মানে পরে একদিনও আমরা থাকবো না, ভালো কথা। আর একজন উপদেষ্টা তিনি এখানে বললেন যে শুধু নির্বাচন করার জন্য এই সরকার দায়িত্ব নেয়নি। তাহলে এই যে সরকারের মধ্যে যখন সমন্বয়হীনতা, আবার আরেকজন উপদেষ্টা তিনি প্রতিদিন যেভাবে ফেসবুকে তিনি স্ট্যাটাস দিচ্ছেন এবং পত্রিকা তিনি দিচ্ছেন নির্বাচন নিয়ে বা সরকারের দীর্ঘমেয়াদী থাকা নিয়ে,
এর আগে জানেন যে একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন পাবলিক তাদের 5 বছর রাখতে চাই। এই যে সরকারের মধ্যে নানামুখী কাজ, কিংবা তার প্রেস সেক্রেটারি আরেক রকম কথা বলছেন। তো এখন রাজনৈতিক বক্তব্য যদি প্রেস সেক্রেটারির থেকে আসে, কিংবা প্রধান উপদেষ্টার বাইরে উপদেষ্টারা এক এক সময় লাগামহীন এক এক ধরনের বক্তব্য দেয়, তাহলে আমরা যে অর্থে তাদেরকে এখানে সমর্থন দিলাম, পাশাপাশি একটা কথা না বললেই না, আমাদের ছাত্র জনতা এই যে আন্দোলন করলো, রক্ত দিল, এতগুলো জীবন এবং এত মানুষের যে ত্যাগের বিনিময়ে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিষ্ঠা করলাম, তা আমরা তো চাই না যে সরকার ব্যর্থ হোক, এবং এই সরকার ব্যর্থ হওয়া মানে তো আমরা ব্যর্থ হওয়া, এবং এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যাওয়া। সেই জন্য আমরা সরকারকে সহযোগিতা করার অর্থ তো রাজনৈতিক দলের দুর্বলতা না, কিন্তু সরকার যদি আমাদের সমর্থন নিয়ে যদি দৃশ্যমান সংস্কার এবং একটি অবাধ নির্বাচন করার যদি প্রেক্ষাপট তৈরি করতে ব্যর্থ হয়, সেই জায়গায় তো আমরা প্রশ্ন উত্থাপন করি। আপনাকে ধন্যবাদ। নুরুল হক নূর, ব্যর্থতা চাই না, দক্ষতার অভাব, সমন্বয়হীনতা, দুর্নীতি, এই মোটা দাগে 4টি কথায় তিনি তুলে ধরেছেন। আপনার কাছ থেকে এই বিষয়ে একটু শুনতে চাই। আমাদের মিজানুর ভাই যেটা বলছিলেন ডক্টর ইউনূস স্যারের স্বপ্নের দল গণফোরামের কথা, আমরা জানি আসলে 90-এর দশকে যে সময় গণফোরাম যাত্রা শুরু করে, স্বাভাবিকভাবেই সমাজের অগ্রসরমান অংশের প্রতিনিধিত্বকারী বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেই দলের সাথে ছিল, এবং ভালো ভালো লোকই বলা চলে ছিল। সো মানুষ যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আশা করেছিল, সেটা গণফোরামকে নিয়ে স্বপ্ন দেখেছিল সেই সময়, এবং আমাদের ডক্টর ইউনূস স্যারও সেই স্বপ্নের সারথি হওয়ার জন্য তিনি বলেছিলেন যে এটা আমার স্বপ্নের দল। তো আজকে আমাদের দুর্ভাগ্য যে ইউনূস স্যার নিজে হেড অফ দ্য গভর্নমেন্ট হয়েছেন, বাংলাদেশের পুরো রাষ্ট্রযন্ত্রকে ঢেলে সাজানোর সুযোগ পেয়েছেন, কিন্তু গত 9 মাসে উল্লেখযোগ্য খুব বেশি আমরা পরিবর্তন দেখিনি। কারণ এই জুলাই পরবর্তী আমাদের যে সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, যে গত 16 বছরের যে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ, কিংবা আপনার এই পুরো রাষ্ট্রযন্ত্রকে যে দলীয়করণ করা, সেইখান থেকে বের হয়ে এখন একটা নিরপেক্ষ পরিবেশ আমরা দেখতে পাবো। আমরা ইউনো অফিসে গেলে, ডিসি অফিসে গেলে, এসপি অফিসে গেলে জনগণ নাগরিক হিসেবে একটা তার সম্মান এবং মর্যাদা পাবে, তাদের কথা শোনা হবে, সমস্যা শুনে সমাধানের একটা পথ দেখাবে। এই ধরনের একটা সরকারি অফিস আদালতের চিত্র আমরা দেখতে চেয়েছিলাম, একটা জবাবদিহিতামূলক আপনার ব্যবস্থা আমরা দেখতে চেয়েছিলাম, দুর্নীতিতে জিরো টলারেন্স এবং দুর্নীতি করব না, এর বিরুদ্ধে একটা সামাজিকভাবে একটা বিপ্লব আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু মিজান ভাই যেটা বলেছিল, এটা আমারও বলতে লজ্জা হচ্ছে, যেহেতু আমরা সমসাময়িক একসাথে রাজনীতি করেছি, যে আজকে আমাদের সহকর্মী সহযোদ্ধারা শেখ হাসিনার মতো, যে শেখ হাসিনার তার পিওন 400 কোটি টাকা দুর্নীতি করছে, সেটা শেখ হাসিনা প্রেস কনফারেন্সে বলেছে। তো শেখ হাসিনা তো 16 বছরে থাকার ফলে তার পিওন 400 কোটি টাকা দুর্নীতি করছে। আর এই সময়ের আমাদের একজন তরুণ উপদেষ্টা আপনি দেখেছেন, তার উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ 311 কোটি টাকার দুর্নীতির। শেখ হাসিনা যেটা করেছে 16 বছরে, তরুণরা এত স্মার্ট, এত ডিজিটালাইজ হয়েছে, 9 মাসে 311 কোটি টাকা করে ফেলছে। আমাদের এই ইয়ং জেনারেশনের আন্দোলনের আইকনিক ফিগার ছিল আমাদের আসিফ, নাহিদ, মাহফুজ, যারা উপদেষ্টা পরিষদে গেছে। আপনি দেখেন আসিফ, নাহিদ আপনার 7 মাস মিনিস্ট্রিতে ছিল, আইসিটি মিনিস্ট্রিতে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের। একটা কাজ দেখান যে কাজটা তারা জাতি এবং প্রজন্মের সামনে উদাহরণ হিসেবে দেখাতে পারবে যে আমরা সরকার থেকে এই কাজটা করেছি। কিংবা আসিফ আমাদের এলজেডি মিনিস্ট্রিতে আছে, একটা উল্লেখযোগ্য কাজ দেখান, বরঞ্চ তারা আওয়ামী লীগের চেয়েও জঘন্য ওয়েতে একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি, সচিবালয়কে ফ্যাসিবাদ মুক্ত করার কথা বলছি, ফ্যাসিবাদের দোষরদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি, অথচ এই মিনিস্ট্রিগুলোতে দেখবেন যে আগেকার আমলে আওয়ামী লীগের লোকেরাই কাজ করতো, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ উপকমিটির লোকেরা এখনও কমিশন দিয়ে কিন্তু তারাই কার্যক্রমগুলো করছে। তো এর মধ্যে দিয়ে এই যে তরুণদের নিয়ে মানুষ একটা স্বপ্ন দেখেছিল, সেখানে একটা বড় রকমের আঘাত পেয়েছে। ভাই যেটা বলেছিলেন, এটা নিজের কথা না, আমরা 2018 সাল থেকে এই কোটা সংস্কার আন্দোলনটা শুরু করেছিলাম, ধারাবাহিকভাবে কিন্তু লড়াই সংগ্রাম চালিয়ে গেছি। 28 বছর পরে ডাকসুর বিপি হয়েছে, চাইলে আমাদের অনেক সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ ছিল। শেখ হাসিনা তো গণভবনে নিয়ে গিয়েছেন, কারণ রাজনীতিতে যেটা বলে সংলাপ সমঝোতা থাকে। আমরা সংলাপের জন্য গিয়েছি, আলাপ করেছি, কিন্তু আমরা গণতন্ত্র, ভোটের অধিকার এই বিষয়ে কিন্তু কম্প্রোমাইজ করিনি, যার ফলেই কিন্তু এই যে একটা অভ্যুত্থান, এটি কিন্তু এমনি এমনি হয় নাই, একটা ছাত্রদের চাকরির আন্দোলন থেকে নেই, এইটাকে ফুলের ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের মতো মালা গাঁথতে হয়েছে। এবং এই আপনার এটার প্রতিদান
কিংবা এটার জন্য কৃতিত্ব রাজনৈতিক দল, নাগরিক সমাজ সকলকে দিতেই হবে, যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই পরিবর্তনটা হয়েছে। তো এই পরিবর্তনের পরে আমরা যাকে আসলে কল্পনার এবং বাস্তবের নায়ক হিসেবে আমরা আসনে বসিয়েছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকারের 9 মাসে এরকমের সমন্বয়হীনতা, দুর্নীতি এবং এরকম একটা লুটপাটের চিত্র দেখতে হবে, এটা আমরা কল্পনাও করিনি। যে যার ফলে এখন কিন্তু ওই নির্বাচনের আপনার দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তাটা সকলে বিবেচনা করেই কিন্তু নির্বাচনের কথা বলছে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, দেশে এখনো অনেকগুলো আন্দোলন চলছে, সচিবালয়ে আন্দোলন চলছে, এনবিআর আন্দোলন ছিল, পল্লী বিদ্যুতে আন্দোলন ছিল, প্রাইমারি স্কুলের শিক্ষকদের আন্দোলন চলছে। এই আন্দোলনগুলো কেন, বা এর সমাধান কেন হচ্ছে না? দেখেন, আমরা দেখেছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর যারা যমুনার সামনে যায়, আন্দোলন করে, বিক্ষোভ করে, কিংবা সচিবালয়ের ভিতরে বাইরে আন্দোলন করে, সরকার তাদের সঙ্গে বসে এক প্রকার সমঝোতার দিকেই অনেক ক্ষেত্রে গিয়েছে এবং এর ফলে মনে করেছে যে যমুনার সামনে গেলেই হয়তো আমাদের দাবিগুলো বাস্তবায়িত হবে। এখানে সরকারের যেটা আমি এর আগে বলেছিলাম যে সমন্বয়হীনতা, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই সেক্টরগুলোতে কিছু অসন্তোষও ছিল। তো একটা দক্ষ জনশক্তি আমাদের রাষ্ট্রের প্রয়োজন পড়ে। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার জন্যে আমাদের জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, যেখানে একটা দক্ষতার সাথে এবং সৎ কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে যদি তৈরি না হয়, রাষ্ট্র ভালোভাবে চলে না, সুশাসন আমরা পাবো না। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের যে সকল প্রচলিত আইন আছে, এই আইন দ্বারাই তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। এবং আপনি যদি দেখেন, যখন যে সরকার ক্ষমতায় এসেছে, একটি আজ্ঞাবহ প্রশাসন তৈরি করার একটা হীন প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি সব সরকারের সময়। এবং আমরা এটাও দেখেছি যে আজকে উপসচিব ছিলেন, 1 মাস পরে যুগ্ম সচিব, এবং 2 মাস পরে সে সচিব হয়ে গেছে। এটা আছে। বিগত সরকারের এই 15 বছর ছিল, তার এর আগের সরকারের সময় আমরা দেখেছি ঢাকার একজন ডিসি ছিলেন, তিনি 2 মাসের ব্যবধানে সচিব হয়েছেন, তাও জনপ্রশাসনের সচিব হয়েছিলেন। তো এতে করে দেখা যায় যে যখন যে সরকার আছে, তখন এই প্রশাসন, বিচার বিভাগ সহ তাদের নিয়ন্ত্রণ করার একটা অবস্থা হয়েছে। যে কারণে এই সরকারের সময় যে সংস্কারের জন্য আমরা একটা আকাঙ্ক্ষা তৈরি হলো, আমরা সমর্থন দিলাম। আপনি দেখেন, একটা জিনিসই আপনাকে বলি, জনপ্রশাসন সংস্কারের জন্য একটা কমিশন হয়েছে এবং তারা আমাদের কাছেও প্রস্তাব দিয়েছে এবং গণ অধিকার পরিষদও সে প্রস্তাব পেয়েছে। আমরা সবাই কিন্তু সেটা একটা মতামত দিয়েছি। এই রিপোর্টটা এখনও ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়নের জন্য যায়নি, কিন্তু হঠাৎ করে একটা সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ, যেটা 2018 সালের সরকারি আইন, চাকুরি আইন যেটা ছিল, সেটা সংশোধন করে একটা অধ্যাদেশ রাতারাতি করলো, তড়িঘড়ি করে। এবং সেখানে যারা আন্দোলন করছে, আমি 2 দিন আগে সচিবালয়ের ভিতরে যে দেখি যে একেবারে তাণ্ডব চিত্র, বের হওয়ার কোনো সুযোগ নেই, যেভাবে আন্দোলন টোন করে অনেক কষ্টে বের হলাম। তা আমি সেখানে বোঝার চেষ্টা করলাম। তো তারা যেটা বলছে যে এখন আনুগত্য বা সরকারি কাজে বাধা দান, বিলম্বে অফিসে আসা, কিংবা অনুমতি ছাড়া যদি হঠাৎ করে 1 দিন 2 দিন কেউ অফিসে আসতে না পারে, তাহলে পরে তাকে শোকজ দেবে এবং 14 দিনের মধ্যে যে কর্মকর্তা তাকে শোকজ দেবে এবং 14 দিনের মধ্যেই ওই কর্মকর্তাই একেবারে অফিস সহায়ক থেকে শুরু করে সিনিয়র সচিব পর্যন্ত তাকে চাকুরির থেকে সর্বশেষ বরখাস্ত করে দিতে পারবে। এখন আমি যদি বলি, আমার দলের নেতা প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণেতা। আমি 1993 সাল থেকে গণফোরামের সাথে জড়িত, অনেক মামলা দেখেছি। একজন সচিব, তিনি 1 লক্ষ টাকার জন্য দুর্নীতির দায়ে তার চাকরি চলে গিয়েছে। তো ডক্টর কামাল হোসেন স্যারের কাছে আসলো, তিনি বললেন যে এই মামলাটা আমি করব কোনো ফি ছাড়াই। কেন করবে? একজন সচিব 1 লক্ষ টাকা দুর্নীতি করতে পারে না, এই জন্য তার চাকরি চলে যাবে, এটা কখনোই মানা যায় না। তো দেখেন, এখন এই যেটা এই সরকারের সময় করা হলো, যে মানে যে কোনো ব্যক্তিকে মানে শোকজ করবে এবং তদন্ত ছাড়াই একজন অফিস সহায়ক থেকে
সিনিয়র সচিব পর্যন্ত তার চাকরি চলে যাবে। তো এই যে একটা অধ্যাদেশ আপনি করলেন, এরকম অনেকগুলো আইন আপনি যদি দেখেন, এই যে কয়েকদিন আগেও 2-1টা আইন এরকম সংশোধন করা হয়েছে, এই যে আওয়ামী লীগকে বাতিল করা হলো, সরকারের নির্বাহী আদেশ সেখানেও এরকম করা হয়েছে। এগুলো তো এই সরকারের দরকার ছিল না। আপনি তো একটা জনপ্রশাসন কমিশন করেছেন এবং কমিশনের রিপোর্টটা আসুক, সেটা বাস্তবায়ন করেন, অধ্যাদেশ করেন। এখন এইভাবে যদি আপনি করেন, আরেকটা হলো যে একটা জিনিস হচ্ছে যে বিসিএস কর্মকর্তা যারা আছে তাদের শাস্তি দিতে হলে পিএসসির অনুমোদন লাগে বা তাদের সুপারিশ লাগে, মতামত লাগে। এখানে কোনো কিছুই যদি না করা হয়, তাহলে যদি এমনটা আসে যে এই সরকারও এই প্রশাসনকে তাদের আজ্ঞাবহ করার জন্য এরকম করছে, আমি মনে করি যে এটা করছে না অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এটা তো আসে। আরেকটা কথা হচ্ছে যে এতে করে যারা দক্ষ, সৎ এবং যারা নিবেদিত, যারা তেলবাজ মানে অফিসার না, তারা তো ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই জন্য দেখেন যে আজকে পুলিশ কেন কাজ করছে না, আজকে জনপ্রশাসন স্থবির হয়ে গেছে। কেন হচ্ছে জানেন? যে একজন ভালো অফিসার তাকেও আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দিয়ে তাকে পদোন্নতি না দেওয়া কিংবা তাকে নানান ধরনের অপদস্থ করা, বঞ্চিত করার একটা সুযোগ তৈরি করা হচ্ছে। এখন এই অবস্থা যদি চলমান থাকে, তাহলে তো আপনি দেখবেন যে আমাদের ডিসি বলেন, আমাদের সচিবরা বলেন বা বিভিন্ন জায়গায় কর্মকর্তারা, তারা কিন্তু কাজ করার উপযুক্ত পরিবেশ পাবে না এবং নানান জায়গায় মানে তারা বাধাগ্রস্ত হবে। এই জন্যে এই ধরনের আইন তৈরি করার ক্ষেত্রে আরও মানে তাদের মানে সতর্ক হতে হবে এবং কোনো অবস্থাতেই রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা হবেন, তারা এমন আইন দ্বারা যাতে তাদেরকে মানে আজ্ঞাবহ করার কিংবা স্বাধীনভাবে তাদের কাজ করার যে মৌলিক অধিকার থাকবে সেটাও যাতে বাধাগ্রস্ত করা হয়। ধন্যবাদ আপনাকে। নুরুল হক নূর, আপনাকে দিয়ে শেষ করব, এই ইস্যুতেই শুনতে চাই। না, এটা ভাইয়ের সাথে আমি একমত যে এখন ওই যে বলছে যে পুলিশ কিংবা অন্যান্য প্রশাসন ফাংশন করছে না, তার অন্যতম একটা কারণ যে যাকে তাকে ফ্যাসিবাদের দোসর কিংবা ট্যাগ লাগিয়ে, আগে যেটা জামাত বিএনপি ট্যাগ লাগাতো, এখন অনেককে আপনার ট্যাগ লাগিয়ে হয়রানি করা হচ্ছে। তো যার ফলে তাদের মধ্যে আসলে একটা স্থিরতা নাই যে আসলে কে কার কথা শুনবে না, কখন কে ঝামেলায় পড়ে। বিশেষ করে এখন এই আমাদের ছাত্রদের মধ্যে যারা নতুন দল গঠন করছে, 2-3টা দল হয়েছে, তার মধ্যে এনসিপিটা আলোচিত। তারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ওসি, ইউএনও, ডিসি, এসপি থেকে শুরু করে সচিব, উপসচিব, কাজ না করলেই তারা ফ্যাসিবাদের দোসর ছবি ঝুলিয়ে দিচ্ছে, ফেসবুকে লিখছে। সো এটা একটা বাস্তবতা। এবং এখন যে এই সরকারি কর্মচারী যে অধ্যাদেশটা করেছে, দেখেন কিছু কিছু কাজ করার একটা সময় আছে। যেমন বর্ষার সময় আমরা গাছ লাগাই, গ্রীষ্মের সময় তো গাছ লাগালে এটা হবে না। কারণ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে যেইভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে, এই অন্তর্বর্তীকালীন সরকার ওইভাবে পারবে না। তো এখন আপনি ওইভাবে একটা চট করে একটা বিজ্ঞাপন দিয়ে দিলেন যে আনুগত্য না থাকলে আপনার কিংবা তার কাছে মনে হয়েছে যে এইটা অনৈতিক কিংবা এটা মনে হয়েছে যে ষড়যন্ত্রমূলক আন্দোলনের, তাহলে তাকে চাকরিচ্যুত করতে পারবে। এখন দীর্ঘদিনের একটা ক্ষোভ বঞ্চনা রাজনীতিবিদ থেকে শুরু করে চাকরিজীবী তাদের মধ্যে আছে, যৌক্তিক দাবি দেওয়া তারা নিয়ে কথা বলছে। আমরা যেটা মনে করি যে সরকারি চাকরিতে দেখেন 20টা বেতন কাঠামো, আপনারা জানেন কিনা জানেন এখনো 8,200 টাকা বেসিক বেতনে একজন কর্মচারীকে নিয়োগ করা হয়। 8,200 টাকা বেতনের বেসিক কর্মচারী 12 থেকে 14,000 টাকা পায়। এই টাকায় এই যুগে তার পরিবার চলে। আমরা বলছি বেতন কাঠামো সংশোধন করে 8 থেকে 10টা স্কেলে আনা দরকার, বেতন বৈষম্য দূর করা দরকার। তাহলে এখন যদি কেউ এটার বিরুদ্ধে কথা বলে, একদিন কর্মবিরতি করে, কারণ কি এই দেশে তো চাপ প্রয়োগ না করলে দাবি দেওয়া হয় না, তাহলে তাকে আপনি চাকরিচ্যুত করবেন। তো এই ভয়টা প্রশাসনের কর্মকর্তাদের যৌক্তিক, যেটা নিয়ে তারা আন্দোলন করছে। এবং সামগ্রিকভাবে এই জন্য আমরা বারবার বলছি যে একটা নির্বাচিত সরকার, ভাই যেটা বলছে তার সাথে একমত, আমি সরকার গঠন নাও করতে পারি, আমি কয়টা সিট পাইলাম, কয়টা ভোট পাইলাম, ওইটার চেয়ে আমাদের সামনে তো দেশ আগে বড়। দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন এইটা যেন স্থিতিশীল থাকে, এটা যেন ফাংশন করে, এইটা দেখা আমাদের কাছে জরুরি। যেই কারণে আমরা মনে করি যে নির্বাচিত সরকার ছাড়া আসলে এই স্থিতিশীলতা আমরা শেষ করব। নুরুল হক নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।